আজকে আমরা শিখব বোর তত্ত্বের সাহায্যে হাইড্রোজেন অথবা হাইড্রোজেনের অনুরূপ আয়নগুলোর n-তম কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয়ের সমীকরণ। তো এই সমীকরণটা নিয়ে তোমাদের অনেক কনফিউশন আছে। কনফিউশনটা হচ্ছে সিজিএস ইউনিটে আর এসআই ইউনিটে যখন এটা আমরা কাউন্ট করি, যখন হিসাব করি, তখন দেখো সমীকরণটা দুইটা চেহারা পাওয়া যায়। তো সিজিএস এককের ক্ষেত্রে আমরা ব্যাসার্ধের সমীকরণটা পাই n স্কয়ার a স্কয়ার ডিভাইডেড 4 পাই স্কয়ার m z স্কয়ার। আর এসআই এককের ক্ষেত্রে কিন্তু এটা আমরা পাই r ইকুয়াল ইপসাইলন নট n স্কয়ার a স্কয়ার পাই m z স্কয়ার। তো এইটা কেন হয়, অনেকের মনে প্রশ্ন যে একই সমীকরণ তাহলে দুইটা দুই রকম হলো কেন। তো তাদের জন্য আজকে আমরা এই দুইটা সমীকরণই করব এবং কেন এই সমীকরণটার ভিন্নতা হচ্ছে সেটা দেখানোর চেষ্টা করব। তো শুরু করা যাক। আমি শুরুতেই যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে শুরুতে এসআই পদ্ধতিতে যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা দাঁড় করাবো। যেহেতু সেম ইকুয়েশন সিজিএস এ হবে, সিজিএস এরটা তারপরে আমরা করে দেব এবং কেন সেখানে ইপসাইলন নট নাই বা এখানে 4টা নাই সেটার ব্যাখ্যা সেখানে আমরা দেব। তো শুরু করা হোক। শুরু করার আগে আমরা করব হচ্ছে এসআই ইউনিটেরটা। শুরুতেই দেখো হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে আমি ধরলাম যে এখানে একটা হাইড্রোজেন অ্যাটম, যেটার নিউক্লিয়াসে একটা প্রোটন আছে আর বাহিরে একটা ইলেকট্রন আছে। তো এইটা শুধু হাইড্রোজেন অ্যাটমের জন্যই নয়, হাইড্রোজেনের অনুরূপ আয়নগুলোর ক্ষেত্রেও। অনুরূপ কেমন? যেমন যাদের আইসো ইলেকট্রিক মানে ইলেকট্রন সমান সংখ্যক আছে, যেমন কি হিলিয়াম পজিটিভ, যেটা হিলিয়াম দুইটা ইলেকট্রনের মধ্যে থেকে একটা ইলেকট্রন চলে গেলে কিন্তু হাইড্রোজেনের অনুরূপ ইলেকট্রন কাঠামো সে অর্জন করে। আবার হিলিয়ামের পরে হতে পারে লিথিয়াম, লিথিয়াম 2 পজিটিভেরও একই অবস্থা, অথবা বেরিলিয়াম 3 পজিটিভেরও একই অবস্থা। তো এই যে আয়নগুলো যেগুলো হাইড্রোজেনের গঠনের সাথে সাদৃশ্যপূর্ণ বা হাইড্রোজেনের ইলেকট্রন সংখ্যা আর এইটার ইলেকট্রন সংখ্যা, এদের ইলেকট্রন সংখ্যা কিন্তু একই সমান। তো এই ইলেকট্রন সংখ্যা যাদের সমান সমান তাদের ক্ষেত্রে n-তম কক্ষপথের ব্যাসার্ধ আমরা নির্ণয় করব বেসিক্যালি। তো এই ক্ষেত্রে দেখো যে নিউক্লিয়াস থেকে এই ইলেকট্রনটার ডিসটেন্স আমরা ধরে নিলাম r। আর এখানে দেখো নিউক্লিয়াসে প্রোটন থাকবে কতগুলো বা তার সংখ্যা আমরা ধরে নিলাম z সংখ্যক। আর প্রোটনের চার্জটা আমরা ধরে নিচ্ছি 1 কুলম্ব চার্জ বা ই পরিমাণ চার্জ। এখানে ইলেকট্রনের ক্ষেত্রে সেটা নেগেটিভ পরিমাণ চার্জ হবে। তো একটা বিষয় দেখো, এই ইলেকট্রনটা কিন্তু কক্ষপথে এইভাবে ঘূর্ণনশীল। তো একটা ইলেকট্রন যদি কক্ষপথে ঘূর্ণনশীল থাকে তাহলে সেই ইলেকট্রনটা কিভাবে ঘুরছে একটু বিষয়টা দেখো। এই ইলেকট্রনটা এই দিকে এক ধরনের বল প্রয়োগ করে বা এই দিকে তার এক ধরনের গতি থাকে, আর নিউক্লিয়াসটা যেহেতু ধনাত্মক, এইটা যেহেতু ঋণাত্মক, তাই তাদের মধ্যে এক ধরনের আকর্ষণ বল থাকবে, এই দিকে তার একটা বল থাকে। তো একটা হচ্ছে কেন্দ্রের দিকের বল আর একটা হচ্ছে কেন্দ্রের বিমুখী বল। তো এই বলটা যেটা আমরা বলবো কেন্দ্রমুখী বল, আর এই দিকের যে বলটা এটা হচ্ছে কেন্দ্র বিমুখী বল। তো একটা হচ্ছে কেন্দ্র বিমুখী বল আর এই দিকের যে বলটা সেটা হচ্ছে কেন্দ্রমুখী বল। তো যখন এই দিকের বলটা আর এই দিকের বলটা সমান থাকে তখনই কিন্তু ইলেকট্রনটা এই সেম কক্ষপথ দিয়ে পরিভ্রমণ করতে থাকে। যদি এই আকর্ষণ বল দুইটা দুই রকম হতো, যদি কেন্দ্রমুখী বলের চেয়ে কেন্দ্র বিমুখী বলটা বেশি হতো তাহলে কিন্তু কক্ষপথ থেকে ইলেকট্রনটা বের হয়ে আসতো, অথবা যদি এরকম হতো কেন্দ্রমুখী বলটা বেশি হতো ইলেকট্রনটা কিন্তু নিউক্লিয়াসে গিয়ে পড়তো। তো এখন বিষয় হচ্ছে এইটার n-তম কক্ষপথের ব্যাসার্ধ আমরা কিভাবে বের করব। তো তার জন্য দেখো ব্যাসার্ধটা আমরা ধরে নিছি r। এইটা এখন দেখো এখান থেকে এখানে কেন্দ্রমুখী বলটা যেটা কি ধরনের বল একটু দেখো, প্লাস আর মাইনাস, তার মানে কি বৈদ্যুতিক আকর্ষণ বল। এখানে কোন ধরনের বল? কুলম্বীয় বল কাজ করবে। তো প্রথমত এখানকার কেন্দ্রমুখী বল আমরা দেখাতে পারবো। কেন্দ্রমুখী বল F সমান 1/4 পাই ইপসাইলন নট Q1 Q2 ডিভাইডেড বাই r স্কয়ার। তো এখানে একটু দেখো
এইটা কিন্তু কুলম্বের সূত্র ছিল, ক্লাস 9-10 আমরা করে আসছি। হয়তো তোমাদের এখানে এই পুরো অংশটুকুর পরিবর্তে হয়তো সি ছিল অথবা কে ছিল, যেটার মান আমরা 9 × 10⁹ বসাইছিলাম। এই অংশটুকু কিন্তু একটা ভ্যালু ছিল, এই অংশটুকু কিন্তু 9 × 10⁹ নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার, এটা কিন্তু আমরা বসাইছিলাম। তো এইটার একটা মান আছে। আর এখানে Q1টা কি, এখানে দেখো আমরা পরের লাইনে আসতেছি, বা F সমান 1/4πε0। আর Q1 এর পরিবর্তে কি বসাবো, এখানে দেখো কেন্দ্রের চার্জ, কেন্দ্রতে কি পরিমাণ চার্জ আছে, z সংখ্যক প্রোটন আছে, তার চার্জ তাহলে Ze। আর এখানে দেখো Q2 হচ্ছে ইলেকট্রনের চার্জ, ইলেকট্রনের চার্জ মানে আরেকটি। আর নিচে কি হচ্ছে, এদের ডিসটেন্স আর তার উপরে স্কয়ার। তাহলে দেখো আমরা এই কুলম্ব বল বা স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল সেটা পাচ্ছি কত, 1/4πε0 Ze² এইটাকে আমরা 1 নাম্বার ইকুয়েশন দিয়ে রাখলাম। এখন আসো আরেক ধরনের বল কিন্তু এখানে আছে, কি বল, কেন্দ্র বিমুখী বল। তো কেন্দ্র বিমুখী বলটা এখানে কত হবে, কেন্দ্র বিমুখী বল কেন্দ্র বিমুখী বলটা এখানে mv² r। কেন্দ্র বিমুখী বলটা কিন্তু mv² r। এখানে ইলেকট্রনটার বেগ যদি হয় v, ইলেকট্রনের ভরটা যদি হয় r, আর যে ব্যাসার্ধ দিয়ে এটা পরিভ্রমণ করছে সেটা যদি হয় r, তাহলে এখানে কেন্দ্র বিমুখী বলটা হবে mv² r। এইটাকেও আমরা বল হিসেবে প্রকাশ করব, এইটাও একটা বল, কেন্দ্র বিমুখী বল এইটা। এখন দেখো আগে আমি বলে নিছি যে যদি যদি এই ইলেকট্রনটা এই নির্দিষ্ট কক্ষপথ দিয়েই চলতে চায়, তাহলে অবশ্যই কেন্দ্রমুখী বল মানে যে বলে টানতেছে আর যে বলে ও বাহির দিকে যেতে চাচ্ছে, দুইটা বল কিন্তু সমান সমান হবে। যদি সমান সমান হয় তবেই কিন্তু এইটার এই ইলেকট্রনটার একই কক্ষপথে সুস্থিতিটা আমরা ব্যাখ্যা করতে পারবো। যদি একই রকম না হয় তাহলে কিন্তু এইটা কক্ষপথ থেকে বিচ্যুতি ঘটবে। তো তাহলে আমরা কি বলবো, যে পরমাণুর সুস্থিতির জন্য সুস্থিতির শর্তে কেন্দ্রমুখী বল সমান কেন্দ্র বিমুখী বল। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো, কেন্দ্রমুখী বলটা আমরা কি পাইছিলাম, 1/4πε0 Z² এটা কিন্তু কেন্দ্রমুখী বল পাইছিলাম। তাইলে আমরা বাম পাশে কেন্দ্রমুখী বলটা বসায় দিচ্ছি, 1/4πε0 Z²r²। আর এই পাশে দেখো কেন্দ্র বিমুখী বল হচ্ছে mv² r। তো এখন আমরা এখান থেকে এই যে এই rটা আর এখানে r² আছে, একটা r কেটে দিতে পারতেছি, তাহলে এখানে শুধু একটা r থাকে। তাহলে দেখো এইটাতে আমরা যে ইকুয়েশনটা পাচ্ছি সেটা হচ্ছে, একটু গুণ ভাগ করে দেখি ইকুয়েশনটা কি হয়। ইকুয়েশনটা হচ্ছে r equal Z² divided by 4πε0 mv²। এটা কিন্তু r এর মান হবে। আমরা যদি এইদিকে প্রথমে গুণ করে দিই, এইদিকে গুণ করে দিই, তারপরে কি করি, r বাদ দিয়ে বাকি সবগুলো এপাশে পার করে দিই, তাহলে r এর কিন্তু একটা ইকুয়েশন আমরা এখানে পাচ্ছি। এইটা 2 নম্বর ইকুয়েশন। এখন কি করব, দেখো এখন কি করব, এখন আমরা এইটাতে বোরের যে দ্বিতীয় সিদ্ধান্ত ছিল, বোরের দ্বিতীয় মতবাদ যেটা ছিল, যে বোর
বোর তত্ত্বের যে 3টা তত্ত্ব আছে তার দ্বিতীয় তত্ত্বটা যেটা ছিল সেইটা এটার সাথে আমরা কম্পেয়ার করব। তো বোরের তত্ত্ব অনুসারে পাই MVR সমান NH ডিভাইডেড 2π। এটা কিন্তু আমরা বোরের দ্বিতীয় স্বীকার্য থেকে জানি। তো এই দ্বিতীয় স্বীকার্য থেকে আমরা এই ভির ভ্যালুটা এখানে বসায় দেব। তো ভির ভ্যালুটা কত হবে একটু দেখি। তাহলে ভি সমান আমরা লিখতে পারতেছি NH ডিভাইডেড M 2/mr 2πmr। তাহলে দেখো ভির একটা মান পাইলাম। এখন কি করব, এই ভির মানটা এই থার্ড ইকুয়েশন যেটা পাইছিলাম আমরা সেখানে আমরা বসাই দেব। তাহলে দেখো আমি ফার্স্ট ইকুয়েশনটা মিশিয়ে দিচ্ছি, এখানে এই ইকুয়েশনটা করব, তোমরা এই পর্যন্ত উঠায় নাও। আমরা শুধু এই দুইটা ইকুয়েশন রাখলাম, এই দুইটা ইকুয়েশন আমাদের দরকার লাগবে। তো একটু দেখো যে এই ভির মানটা আমরা এখানে বসায় দেব। তাহলে কি হচ্ছে, আমরা 3 নাম্বার আর 4 নাম্বার ইকুয়েশন থেকে পাবো। তাহলে কি লিখতে পারবো, r ইকুয়াল z স্কয়ার ডিভাইডেড 4 পাই ইপসাইলন নট m, আর এখানে আছে ভি স্কয়ার, সেখানে আমরা বসাতে পারবো এই পুরো অংশটুকু বসালে n h ডিভাইডেড 2 mr এর উপরে স্কয়ার। তাহলে আমরা r ইকুয়াল পাচ্ছি উপরে z স্কয়ার আর নিচে পাচ্ছি 4 পাই ইপসাইলন নট m, এরপরে আমরা পাচ্ছি আচ্ছা দেখো এরপরে আমরা পাচ্ছি হচ্ছে n স্কয়ার a স্কয়ার ডিভাইডেড 4 পাই স্কয়ার m স্কয়ার r স্কয়ার, এটা পাচ্ছি। তো একটু দেখো কাটাকাটি হবে, যেটা সেটা আমরা কেটে দেব। এখান থেকে m কাটা যায়, m স্কয়ার বাদ চলে যায়। এখান থেকে দেখো পাই স্কয়ার একটা পাই থাকে, আর এখান থেকে দেখো 4, এই 4টা কেটে যায়। তাহলে এখানে পরের লাইনে আমরা লিখতে পারতেছি r ইকুয়াল z স্কয়ারের সাথে এটা ভাগ হিসেবে আছে। তো তাইলে আমরা যদি গুণ করে দিই তাহলে কিন্তু ইকুয়েশনটা উল্টে যাবে। ইকুয়েশনটা যদি উল্টে যায় তাহলে কি হচ্ছে, বিষয়টা হচ্ছে এরকম, z স্কয়ার ইনটু পাই m r স্কয়ার ডিভাইডেড ইপসাইলন নট n স্কয়ার a স্কয়ার। এখন দেখো দুই পাশে r আছে, আমরা এক পাশ থেকে rটা এই পাশে সবগুলো r এই পাশে নিয়ে আসবো। তো এই পাশে যদি নিয়ে আসি তাহলে হচ্ছে এই পাশে দেখো r ডিভাইডেড r স্কয়ার হচ্ছে, আর ওই পাশে থাকতেছে z স্কয়ার পাই m, আর নিচে হচ্ছে ইপসাইলন নট n স্কয়ার a স্কয়ার। এখন দেখো এখান থেকে r আর r স্কয়ার কাটলে নিচে একটা r থাকে। আমরা যদি এখন সমীকরণটার এই পাশের আর এই পাশের লব হর উল্টায় দিই তাহলে কি হচ্ছে, r সমান হচ্ছে ইপসাইলন নট n স্কয়ার a স্কয়ার ডিভাইডেড z স্কয়ার পাই m। এইটাই কিন্তু সেই ইকুয়েশনটা, যে এইটাই হচ্ছে বোরের তত্ত্ব অনুসারে হাইড্রোজেন পরমাণুর n-তম কক্ষপথের ব্যাসার্ধের সমীকরণ। এইটাই হচ্ছে
n তম কক্ষপথে হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধ সমীকরণ। এখন এর পরের ভিডিওতেই আমি এখনই যেটা করে দেবো সেটা হচ্ছে যে সিজিএস এককে কেন এই ইপসাইলন নট আসলো না, তার জন্য পরবর্তী ভিডিওটা দেখো।